আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণভিলা, একই সঙ্গে ফেসবুক লাইভে। তো অনেকদিন ধরে একটা কথা বলার জন্য আমি বলবো করেও সময় করছিলাম না। এই যে আমরা আমেরিকার একটা মিটিং দেখলাম মোদির সাথে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের এই ওই মিটিংয়ের একটা ভিডিও এবং ওখানে ট্রাম্পের কিছু উদ্ধৃতি বা মোদির কিছু বক্তব্য, এসবের বিভিন্ন মানে দেখছিলাম। তো এখন বাংলাদেশে সরকারি মনোভাব সম্পন্ন সাংবাদিক বা ব্যক্তিবর্গ এক এক রকমের অর্থ দিচ্ছেন, আবার ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকা তারা এক রকমের ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু এটা দেখা গেল যে পত্রিকার লোক যেভাবেই দেখ, সরকারের ব্যাখ্যাটা মনে হয় যে তাদের নিজেদের অনুকূলে নেওয়ার মতো একটা অর্থ। কিন্তু এখানে তো আমরা যেটা বুঝি যে ওনার বক্তব্য উনি কিন্তু ইগনোর করেন নাই কথাটা। মোদির পক্ষে যে ভারতীয় সাংবাদিক যে প্রশ্নটা করছিলেন বাংলাদেশ বিষয় নিয়ে, যে ইউএসএইডের সাহায্য বা আইআরআইয়ের তরফ থেকে বিভিন্ন রকমের টাকা বন্টন, তারপরে ডিপ স্টেটের যে কার্যক্রম, সেভাবেই বলুক, টাকাটা তো বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এনজিওর মাধ্যমে আসছে, সে তো আমার দেশে আসছে। এখন সেটা 5,000 কোটি হোক, 500 কোটি হোক, হোয়াটএভার, সেটা তো আমাদের দেশে আসছে, সেটা আমাদের দেশের কিছু কাজে লাগবে। হয়তো ধরে নিলাম সরকার বিরোধী কাজে, তো সরকারের তো টাকা ওর থেকে কম নাই। এবং সরকারের কোনো মন্ত্রী, ওই সময় আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা সরকারের কোনো উপদেষ্টা বা কোনো এমপি, তাদের তো টাকা ওর থেকে অনেক বেশি টাকা ছিল। এবং সরকারের তো এমন না যে ওই টাকার এগেস্টে কিছু একটা কাজ করার জন্য বা ওইটার কাজের একটা পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের টাকার কোনো কমতি ছিল। এগুলোর সব এক ধরনের চালাকি বা ধোঁয়াশা। এখন মূল আলোচনায় বলি, আমেরিকার প্রেসিডেন্ট যেভাবেই বলুক, সে তো ওই ভারতীয় সাংবাদিকের প্রশ্নটাকে এড়িয়ে যান নাই। এবং তিনি এটা ওই ওই সভাতে, ওই মিটিংয়ে স্বীকার করার মতো ব্যাপার না। কারণ তাদের সাথে আমরা দেখছি এর আগে নিরাপত্তা উপদেষ্টা তোশিকা ভাট বা ওই যে ইলন মাস্কের সাথে আলোচনা, এবং ইলন মাস্ক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, ফোন আলাপ, এসবে তো এই আমাদের বাংলাদেশ কেন্দ্রিক বেশ অনেক বিষয় আলোচনা চলছিল। সেই হিসেবে ওই আলোচনায় তো বাংলাদেশ প্রসঙ্গ অবশ্যই ছিল। এখন সেক্ষেত্রে ওই দিনের ওই মিটিংয়ে ট্রাম্পের মুখ থেকে ওইটা স্বীকার করা না করাও কোনো বিষয় না। কারণ তাদের যে আলোচনা হওয়ার তা আগেই বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন রুদ্ধদ্বার বৈঠকে ওই আলোচনাগুলো অলরেডি হয়ে গেছিলো। কিন্তু ওই মিটিংয়ের প্রশ্নোত্তরে উনি যেটা বলছিলেন, উনি কিন্তু বাংলাদেশের বিষয়টাকে বা ওই ডিপ স্টেটের বিষয়টাকে ইগনোর করেন নাই। তিনি বলছেন যে এই ব্যাপারটা ভারত সরকার বা অনেক দিন ধরে, এমনকি 100 বছর ধরে তারা এইসব ব্যাপারগুলো ফলো করেন বা ভালো বোঝেন, এটা আমি তার উপর ছেড়ে দিলাম। এটা কিন্তু আমি ওই ব্যাপারটাকে ইগনোর করলাম এটা বলে নাই, উনি এটা মোদির উপরে ছেড়ে দিচ্ছেন। তাহলে সেই অর্থটাকে আমরা ভিন্নভাবে কেন নেই? আমরা অর্থটাকে তো আমাদের জন্য একটা হুমকি স্বরূপও ধরে নিয়ে একটা পাল্টা ব্যবস্থা যেন প্রস্তুত থাকতে পারি, তাহলে আমাদের দেশের জন্য ভালো। হয়তো এই মুহূর্তে ইউনূস সরকার দেশটা একটা আগের থেকে তুলনামূলকভাবে ভালোই চালাচ্ছেন, এবং দুবাইতে যে ঘোষণা দিলেন যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, সেটা ওনার চাপে পড়ে হোক বা স্বপ্রণোদিত হোক, উনি বলছেন, যার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে কিছুটা স্বস্তি আসছে, জনগণের ভিতরেও কিছুটা আশার সন্ধান হয়েছে যে হয়তো আমাদের এইভাবে বেশি দিন থাকবে না। আবার এখন উনি যেভাবে এই দিনকালে যেভাবে পরিচালনা করতেছেন, বিভিন্ন রকমের মহাপের সংখ্যা কমছে, আন্দোলন এগুলো একটু কমে আসছে,
সেই হিসেবে উনি যদি এখন বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতে পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে জনগণের ভিতর সেই আর ওই ক্ষোভগুলো তেমন আর আসবে না। হয়তো উনি ওনার মেয়াদকাল এবং সংস্কার সুন্দরভাবেই করতে পারবেন, মেয়াদকালও পূর্ণ করতে পারবেন এবং ওই মেয়াদের ভিতরে সংস্কার কাজও যতটা সম্ভব করে নিতে পারবেন। কিন্তু আমি যে আলোচনাটা বলি যে আমরা যে অর্থের বিভিন্ন মানি করি নিজেদের অনুকূলে, এর আগে আমেরিকার বাইডেন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যখন প্রধান উপদেষ্টাকে ফোন করছিলেন, তখন কিন্তু এটার অর্থটা ওইভাবে আসছিল যে আমেরিকা আমাদের সাথে আছে, এটা প্রকাশ করছে যে ওনার সাথে আছে। সেটা তো আমরা জাতিসংঘের মিটিংয়ে সেই বাইডেনের চুমুখর দৃশ্য দেখলাম। তারপরে উনি ওখানে ছাত্রদেরকে মাস্টার মাইন্ড এসব পরিচয় করে দিয়ে সেই দহরম মরম তাম ওই সময় আমরা দেখছি। তো ওখানে জ্যাক সুলিভানের তো ওই সব নিয়ে আবার নতুন করে তাকে সমর্থন করা এটা বলা দরকার হয় না। উনি ফোন করছিলেন মূলত বাংলাদেশে যখন চলমান সংখ্যালঘু নির্যাতন বা বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা দুর্ঘটনা ঘটছিল ওইসব বিষয়ে, এবং সেটার ব্যাপারে ভারতীয় উদ্বেগ এইসব ব্যাপারে জানতে চাইছিলেন। কিন্তু উনি সেটাকে জনগণের সামনে ভিন্নভাবে উপস্থাপন করেন অথবা অস্বীকার করে গেলেন। তাহলে এগুলো তো ভালো না, এগুলোতে দ্বারা মূল বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়। এই ভুল কিন্তু আমাদের স্বাধীনতোত্তর বঙ্গবন্ধু করছিলেন, যার ফলেতে আমাদের এই দেশের ওনার মর্মান্তিক হত্যাযজ্ঞ, তারপরে পরিবার পরিজনের সহ এবং ওই উসিলায় আরও ওই হত্যাযজ্ঞের যে রিলেটেড যারা বা ওই হত্যাকাণ্ড পরবর্তী সময়ের যা মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা সংগঠন বা মুক্তিকামী বিভিন্ন জনগণ কিন্তু একটা ব্যাকওয়ার্ড পজিশনে পড়ে গেছিলেন। তাহলে এটা বুঝতে হবে। বঙ্গবন্ধু যেমন ওই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের বা বিভিন্ন কূটনীতিকদের এবং বিভিন্ন পত্রপত্রিকার সমালোচনাগুলো সেইভাবে মূল্যায়ন করেন না এবং ভিন্ন অর্থ দিয়ে এবং জনগণ ওনার একেবারে কোনো বাঙালি ওনার ক্ষতি করতে পারে না এরকম একটা আত্মবিশ্বাস নিয়েছিলেন। কিন্তু বাঙালি ক্ষতি করতে পারবে না, ঠিক আছে, কিন্তু বাঙালি ওনার বুঝতে হবে যে আমি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং সে অনেক দেশই সেই আমার স্বাধীনতা চায় নাই, তারা আমাদের বিপক্ষে আছে এবং যাদের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে তারাও আমার একটা ক্ষতি করার জন্য পিছনে থাকবে এবং কোনো জায়গায় তো ঘোষণাও দেওয়া ছিল। কিন্তু উনি সেই সবগুলোকে উপেক্ষা করে ওনার নিজের ধ্যান ধারণা নিয়ে চলছিলেন, যার জন্য কিন্তু আমরা ওনার এই সপরিবারের হত্যাযজ্ঞ দেখলাম। এবং ওনার এই উসিলায় কী হলো, পরবর্তীতে মুক্তিযোদ্ধা ছিল এই পরিচয়টা দিতেও আর কেউ সাহস করে নাই। তারপর নতুন করে আবার অনেকে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, কেউ তাদের সম্পদ খুঁজেছে, কেউ দেশ ছাড়া হয়েছে। তো এগুলো তো রাজনৈতিক নেতাদের ভুলের কারণে হয়। তো এইরকম এই জন্যই বলছি যে কোনো কিছুর ভিন্ন মানে না করে আমরা ওই বিষয়টাকে গ্রহণ করে বা আমাদের প্রকৃত অবস্থার অনুধাবন করে ওইভাবে ব্যবস্থা নেওয়া দরকার। এই যে আমাদের এখন ছাত্র সমন্বয়করা বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত হইতেছে, ছাত্র সমন্বয়করা তারপর বিভিন্ন জায়গায় মারধরের শিকার হইতেছে। তো এই যে আমি এর আগেও দু একবার বলছিলাম যে তাদেরকে সংযত হতে হবে, রিয়েলিটিতে ফিরতে হবে। কারণ তারা একটা বিজয় অর্জন করছে এবং একটা বড় আশা নিয়া এবং অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক প্রাণ সংহার বিনিময়ে এবং এখনও অনেক পঙ্গু আহত এবং অধিকাংশই কারণ কেউ হয়তো স্বাভাবিক জীবনে ফিরতেও পারবে না ট্রমার কারণে। তো এইরকম একটা বিরাট জনসংখ্যাকে আমরা পাশে রেখে কিন্তু আন্দোলনটা আমাদের চলতেছিল এবং এখন সামনে আগাতে হবে তাদেরকে নিয়ে। তো সেক্ষেত্রে তাদেরকে এই শুধু ৭১ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, সংবিধান বিরোধী এগুলো এই বক্তব্য দেওয়া এবং ওইভাবেই চলা, এটা তো তাদের জন্য বুমেরাং হবে এবং দেশের জন্য বড় ক্ষতি হবে এবং কালে কালে হচ্ছেও তাই। হয়তো তারা এখন কিছু অনুধাবন করতে পারছে এবং আগের অবস্থান থেকে অনেকটাই সরে আসছেন। যেমন এখন আসিফ মাহমুদ বলতেছেন আওয়ামী লীগ যারা কোনো কাজে অংশগ্রহণ করে নাই বা ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করে নাই তারা জাতির কাছে ক্ষমা আছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
আবার নাহিদ ইসলাম যদি বলছিলেন যে এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, এখন কিন্তু বলছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বা তাদের দলেও যোগ দেওয়ার জন্য একটা পরোক্ষভাবে একটা অফার দেওয়া রাখছিল। যদিও তাদের দল এখনও তৈরি হয় নাই, গঠন হয় নাই, দেখা যাক তাদের ভবিষ্যৎ কী হয়। তারপরে এই যে এখন আমাদের এই সামনে যে আর অনেক কিছু করণীয় আছে, যেমন প্রাইমারি মাস্টারদেরকে যে তাদের যে দাবি দেওয়া, সেগুলো পুরোপুরি উপেক্ষা করে তাদেরকে যেভাবে জলকামান দিয়ে ধাওয়া করে বিতাড়িত করা হলো, এটা কিন্তু একটা দৃষ্টিকটু। হয়তো এইসব ব্যাপারে আলোচনা চলতে পারতো, যেমন এইভাবে উপেক্ষা না করে, এইভাবে বিতাড়িত না করে একটা তাদের কথাবার্তা শোনা উচিত ছিল। যেহেতু এখন সরকার বৈষম্যবিহীন সরকার। তারপরে এই চিন্ময় কৃষ্ণ দাস, ওই ব্যাপারটা কিন্তু এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারতে বড় রকমের তৎপরতা, প্লাস আমেরিকা এখন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সে একজন ইসকনের সদস্য, সেই হিসেবে কিছুটা গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমি জানি না যে ইসকনের সদস্য তো কোটি কোটি আছে, সেই হিসেবে চিন্ময় প্রভু তাদের কাছে কিছু না। কিন্তু তারপরও দেখা যায় যে রাষ্ট্রীয় পর্যায়ে এরকম কোনো একটা ক্ষোভ এবং ভারত থেকে যেভাবে তদবির চলতেছে, সেই হিসেবে একটা ভিন্ন দিকে একটা ইস্যু আসতে পারে। ওদের সরকারকে এইভাবে এটা দেখতে হবে। আর আরও যে কতগুলো বিষয় আছে, যে এই যে ছিনতাইকারী, উত্তরে দেখলাম যেভাবে গ্যাং, মানে কিশোর গ্যাং যেভাবে একটা দম্পতিকে যেভাবে আঘাত করতেছিল এবং তার বিনিময়ে দুজনকে গণধোলাই দিয়ে ধরা হলো, এরকম ঘটনাগুলো যাতে আর না ঘটে। এবং সামনের দিকে আপাতত এইভাবে এখন যেভাবে দেশটা চলতেছে, এবং এইভাবে যদি কিছু থাকে, তাহলে একটা অর্থনীতিকে স্থিতিবাস আসবে। এবং আমি মনে করি যে সামনের দিকে আমরা নির্যাতন মুক্ত কিছু দিন পার করতে পারবো। এবং সরকারের আর যাতে নতুন কোনো ইস্যু তার মাথাতে যাতে না আসে, সেই পাকিস্তানপন্থী হওয়া, পাকিস্তানকে দাবি দেওয়া, বুঝতে হবে যে পাকিস্তানে আমাদের দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নেই। কারণ পাকিস্তান সেই আগের অবস্থায় নাই। অতএব আমরা পাকিস্তান প্রেমী না হয়ে আমরা ভারত বন্ধু হতে পারি না, কিন্তু প্রতিবেশী সুলভ আচরণ করুক। মনে করতে হবে যে আমরা যেমন তাদেরকে ক্ষতি করতে পারি, তারাও যদি আমাদের, যেহেতু চারদিকে তাদের অবস্থান, তারাও যদি আমাদের কোনো প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম বা রসদপত্র সরবরাহে বাধা সৃষ্টি করে আমাদের সাথে ওইরকম একটা মানমুখী অ্যাকশনে যায়, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই বলে এমন না যে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো বলবো না, সেটা বলার জন্য আন্তর্জাতিক ফোরাম রয়েছে, আমরা সে সঙ্গে সবগুলো প্রশ্ন তুলতেই পারি। কিন্তু আমরা ইচ্ছে করে কারো ফাঁদে তো পা না দেই, এটা আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। আসসালামু আলাইকুম।